রাজনৈতিক বিরোধিতার ইতি যদি গঠনমূলক দ্বন্দ্বের প্রীতির দ্বারা শেষ হতো তবে ঠুনকো অভিযোগের সংখ্যা অনেকখানি কমতো। সে বিষয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, কিন্তু তা তো মোটেই ঘটে না রাজ্যে। বরং অভিযুক্তের পাহাড় প্রমাণ উপস্থিতি যেন অনভিপ্রেত অপরাধ প্রবণতাকে বাড়িয়ে তোলে। তার ফলে স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থা এর সঙ্গে জড়িয়ে যায়। তবে নিরপেক্ষতার অভাব আইনগত পর্যবেক্ষণকেও অনেকাংশে মেকি করে তোলে। মহামান্য বিচারকের বেহিসেবি মন্তব্য ন্যায়পরায়ণতাকে কখনোই ধর্তব্যের মধ্যে আনে না। তার বদলে এক দেশের ধারণার তাড়নায় অধিকাংশ ক্ষেত্রে পরিলক্ষিত হয়, যা একেবারেই কাম্য নয়। এ কারণে নিরপরাধকেও রাজনৈতিক আক্রোশে হতে হয় কারাবন্দী। এ ব্যাপারে বিচার ব্যবস্থার কি কোনো দায় নেই, নাকি নিরপেক্ষহীনতাকে সায় দেওয়াই মূল উদ্দেশ্য হিসেবে পরিগণিত হয়ে থাকে? অমানবিক রায়দান কি এ সমাজকে শুধরে দেওয়ার প্রকৃত আইনগত ঔষধি? অন্যায্য বিচার কি কোনো অপরাধ নিবারণের মূল ভিত্তি হতে পারে? যদি তা হতো তবে দিনের পর দিন রাজনৈতিক বন্দীর সংখ্যা বেড়ে চলতো না। এই চলাটাকে অপ্রতিহত গতিতে চালিয়ে দিতে দেওয়াটা কি ঠিক, নাকি বেঠিক বিচারের ঘেরাটোপে নিরপরাধের অসীম দুর্দশা ক্রমাগতভাবে চলতেই থাকবে? এখানে চলার ফলাটাকে কি অচিরেই ধারহীন করা যায় না? যদি যেত তবে দক্ষ কোনো ধারার সখ্য অতি অবশ্যই পাওয়া যেতে পারত। আর পারে না বলে আজও বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে। আমরা অর্থাৎ তদন্তকারী সংস্থা আইনের জাতা কলে জড়িয়ে তোকে মেরে ফেলবো। কি হলো মা? তুই এভাবে কাঁদছিস কেন? তুই কি স্বপ্ন দেখেছিস? না না, এটা কোনো স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এজেন্সি আমাকে গ্রেফতার করবে, গ্রেফতার করবে। তুই কি বলতে চাইছিস বিচারের বাণী এভাবে নীরবে নিভৃতে কাঁদতে থাকবে?
তদন্তকারী সংস্থার কার্যকলাপ কি বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদের জন্য আলাদা আলাদা রকমের হয়? আইনের বিচার কিন্তু সবার ক্ষেত্রে সমান। তাহলে প্রিয়ব্রতর ক্ষেত্রে তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা দেখা যাচ্ছে কেন? কারোর ক্ষেত্রে পুরোপুরি নিষ্ক্রিয়তা, আবার কারোর ক্ষেত্রে অতি সক্রিয়তা। এটা কি আইনত বৈধ? আমার ধরম ধরম ডায়লগ ইতিমধ্যেই কিন্তু এই রাজ্যে মেগা হিট। কিন্তু এর দ্বারা কি তুমি এজেন্সি তদন্তকে অবলীলায় করতে পারবে বিট? তদন্তকারী সংস্থার ভুয়ো রিট পিটিশনই কি অচিরেই উন্মোচিত করতে পারবে তরু পাচার মামলার প্রকৃত গিট? এর জন্য কিন্তু মহামান্য আদালতের নির্দেশে তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই গঠন করেছে শক্তিশালী সিট। এহেন আইনি সিট যে মহামান্য আদালত তথা রাজ্যের আমজনতাকে তরু পাচার মামলার তদন্তের ব্যাপারে উদ্দেশ্য প্রণোদিত হবে চিট করবে না, তার কোনো গ্যারেন্টি রয়েছে? পুর পাতাচা বিলি কি কোনো অবৈধ কাজ? It is not an illegal matter. তাহলে এই ব্যাপারটাকে নিয়ে বিরোধীরা কেন অহেতুক জলঘোলা করছে? আসলে প্রিয়ব্রতর চাচাছোলা ভাবমূর্তির মোকাবিলায় ওরা যে একেবারেই বেমানান। প্রিয়ব্রত তো নয় রাজ্যের কোনো ক্ষত, বরং তার কণ্ঠে সদা বিদ্যমান উন্নয়নের ব্রত। নিত্য নতুন ধমক চমক হয়তো তার বিশেষত্ব, হিম্যান ইমেজে তার বিরোধীরা যে পুরোপুরি ব্যর্থ। যে রাজ্যের একটি নির্দিষ্ট জেলাকে করেছে অকুতোভয়, সে তো কিন্তু আর কেউ নয়, কারণ অপরিসীম তার মানসিক বল, আর নিত্য নতুন কীর্তিকলাপের নেই কোনো তল। যে উন্নয়নকে কখনোই হতে দেবে না ব্যাহত, কিংবা যে কখনোই রাজনৈতিক যুদ্ধে হবে না আহত। অতল বলেই আমার ব্যক্তিত্বে নেই কোনো ক্ষত, আমি যে আমার জেলার জনগণমন রাজনৈতিক নেতা প্রিয়ব্রত। রাজ্যটা কি গত জমানায় সম্পূর্ণভাবে সুনীতির মোড়কে ঢাকা ছিল? এর আগের জামানায় কেউ কি কোনোদিন কারোর কাছ থেকে কোনো কাজ করিয়ে দেবার বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করেনি? অতীতে এইরকম ভাবে টাকা নেওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমার ছেলে প্রিয়ব্রত রাজনীতি করে বলে ওর অ্যাকাউন্টে বেশি টাকা থাকতে পারে না? কেন পারে না? অবশ্যই পারে। ও তো এর জন্য সরকারকে নিয়মিত ট্যাক্স দেয়। ট্যাক্স দিলে কি কোনো টাকা কালো হতে পারে? তবে বিরোধীরা কেন এই বিষয়টাকে নিয়ে অহেতুক যাচ্ছে তাই ভাবে জলঘোলা করছে? অথচ আইন আর রাজনীতি কখনোই এক বিষয় নয়। আমি আমার দলনেত্রীর প্রতি একান্তভাবে সদা অনুগত। এটাই তো তোমার জীবনের একমাত্র রাজনৈতিক ব্রত। এই ব্রত পালনে যদি কেউ আঘাত আনে, সে আমার দ্বারা হবে মারাত্মকভাবে আক্রান্ত। এই হেন নীতিটাকে কখনোই তোমার মনে হয় না ভ্রান্ত? কতিপয় কুচক্রী লোকেদের সমালোচনা শুনতে শুনতে বাস্তবিক পক্ষে কার্যত সত্যি সত্যি আমি ক্লান্ত। এই ক্লান্তির অজুহাতে তোমার নিজের জেলাটাকে কি তুমি সব সময় করে রাখবে অশান্ত?
আমার জেলের অশান্তিটা কি শুধুমাত্র এই জামানাতেই ঘটছে? আর তাছাড়া আগের জামানায় কি এই জেলায় দীর্ঘদিন ব্যাপী চিরশান্তি বজায় ছিল? তা সত্ত্বেও বিরোধীদের সীমাহীন কুৎসার ফলে তোমার নামে প্রতিনিয়ত কিন্তু ঝুড়ি ঝুড়ি অশ্রাব্য কুনিন্দাসূচক অপবাদ রটছে। তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য তরু পাচার মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন, নাকি রাজ্যের একটি নির্দিষ্ট জেলা থেকে আমার ভাই প্রিয়ব্রতর রাজনৈতিক উৎপাটন? আমি আমার জেলাটাকে করতে চাই একেবারে বিরোধী শূন্য। স্বপ্নকে করতে পূরণ, গুটিয়ে বেতাল করে দিতে চাই বিরোধীদের সমস্ত দখল। তখন বেদখলের গ্লানি কি কালিমা ছেটাবে না রাজ্য জয়ের হ্যাট্রিকের অতুলনীয় কৃতিত্বে? তদন্তকারী সংস্থা কেন আমার ছেলেকে বারবার নোটিশ পাঠাচ্ছে? তরু পাচার মামলায় ওকে জিজ্ঞাসাবাদ করবে বলে। ও কি আদৌ এতে জড়িত? তদন্তকারী সংস্থা তরু পাচার মামলায় আমাকে নোটিশের পর নোটিশ পাঠিয়েই চলেছে। কিন্তু ভাই, তুই তো তরু পাচার করে এই রাজ্যটাকে মরুতে পরিণত করতে চাস না। তবু অসুস্থ রাজনৈতিক যোগে আর নিত্য নতুন অভিযোগের রোগী তদন্তকারী সংস্থা বর্তমানকালের অধিকাংশ সময়ই ভোগে। এই ভোগার অতি নির্মম ফলশ্রুতিতেই তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। লুকআউট নোটিশ কি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে জারি করা যায়? আদালতের সুপারিশে অবশ্যই করা যায়। আমার ভাই প্রিয়ব্রতর নামে কেন অহেতুক লুকআউট নোটিশ দেওয়া হয়েছে? এর যথাযথ উত্তর একমাত্র তদন্তকারী সংস্থাই দিতে পারবে, যারা তদন্তের অছিলায় অভিযুক্ত ব্যক্তি বানায় ক্ষণে ক্ষণে। এতে অভিযুক্তের সামাজিক মর্যাদা হয় সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ। আসলে ইদানিংকালে এই রাজ্যে রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাওয়া একটি গোষ্ঠী প্রতিনিয়ত করে চলেছে ধর্মান্ধদের সঙ্গে ফষ্টি নষ্টি। তদন্তকারী সংস্থা কি বিনা কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে বারংবার তলব করে যাচ্ছে? মিথ্যা ক্রাইমের তকমা দিয়ে কি পলিটিক্যালি জনগণের মাঝে লাইমলাইটে আসা যায়? আমার ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ারটাকে একেবারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। রাজনীতিটা না করলেই বোধ হয় ভালো করতিস। দেখো বাবা, রাজনীতির আঠাটা অনেকটা ওই কাঁঠালের আঠার মতো, যেটা একবার জীবনে লাগলে তাকে ছাড়ানো যায় না। ছাড়ানো নয়, তদন্তকারী সংস্থা রাজনৈতিক মদতে তোদের দলটাকে রাজ্য ছাড়া করতে চাইছে। চাওয়া আর পাওয়া তো এক হয় না। যদি হতো তবে জনতার বিচারে ওই রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা পেত, ক্ষমতায় আসীন হতো। তরু পাচার মামলায় দীর্ঘ 17 ঘন্টা প্রিয়ব্রতকে জেরা করল তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থাকে নিয়ে আমার কিন্তু খুব ভয় করছে ভাই। ভয়কে যে করতে পারে জয়, সেই তো দীর্ঘদিন ধরে রাজনৈতিক রণাঙ্গনে টিকে রয়। তরু পাচার মামলায় প্রিয়ব্রতকে একটানা 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। তরু পাচারের ক্ষেত্রে বিভ্রান্ত যক্ষী বাহিনীর কোনো দায় নেই? অবভিয়াসলি
they are seriously responsible for this crime. তাহলে শুধুমাত্র আমার ভাই প্রিয়ব্রতকে কেন বলির পাঠা করা হচ্ছে? আসলে তদন্তকারী সংস্থার তদন্ত একটি অবাঞ্ছিত তথা একপিসে পথের গলিতেই সীমাবদ্ধ। তদন্তকারী সংস্থা থেকে আর তোর বোধ হয় কোনো দিন নিস্তার নেই রে খোকা। জানি। তরু পাচার মামলায় প্রিয়ব্রতকে জেরা করে একেবারেই সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থা। সূত্রানুযায়ী ওকে খুব তাড়াতাড়ি আবার হাজিরার নোটিশ দিতে চলেছে এনকোয়ারি এজেন্সি। তরু প্রচার মামলায় প্রিয়ব্রতকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা অন্যায়ভাবে আমার ভাই প্রিয়ব্রতকে 10 বার নোটিশ জারি করেছে, যার মধ্যে ভাই 9 বারই তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেয়নি। মাত্র একবারইও হাজিরা দিয়েছে, তাই একাদশ বারে নোটিশ জারি করে কোনো সময় না দিয়েই ওকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হলো। আসলে এটা প্ররোচনামূলক রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। তদন্তকারী সংস্থার সঙ্গে তদন্তে যথাযথ সহযোগিতা না করায় প্রিয়ব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া প্রিয়ব্রতকে আজই আদালতে পেশ করবে তদন্তকারী সংস্থা। আদালতে তোলার আগে মেডিকেল টেস্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়ার সময় প্রিয়ব্রতকে এক ব্যক্তি জুতো ছুঁড়ে মারে। আসলে ওর সাংগঠনিক কর্মদক্ষতার সঙ্গে বিরোধীদের কেউই হেঁটে উঠতে পারছিল না। তাই পরিকল্পনা করে ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয়ব্রতকে আদালতে তোলার জন্য নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরের বাইরে চোর চোর স্লোগান ওঠে। একজন অভিযুক্তকে কি ডাক্তারি পরীক্ষা করার সময় বা আদালতে তোলার সময় চোর চোর স্লোগান দেওয়াটা কি আইনসিদ্ধ ব্যাপার? আসলে কেউ কেউ বিচার শেষ হবার আগেই অভিযুক্তকে অপরাধী তকমা দিয়ে বিদ্ধ করতে চাইছে। মহামান্য আদালত প্রিয়ব্রতর 3 দিনের তদন্তকারী সংস্থার হেফাজত মঞ্জুর করলেন। মহামান্য আদালত প্রিয়ব্রতর 15 দিনের তদন্তকারী সংস্থার হেফাজত মঞ্জুর করলেন। প্রিয়ব্রত
আর তাই বলতে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী সংস্থা। এই অন্যায় জেরা পর্বটা যে কবে কাটবে। প্রিয়ব্রত ও তার দেহরক্ষীকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা। আসলে তদন্তকারী সংস্থা প্রিয়ব্রতের সঙ্গে আমাদের আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় বয়ান রেকর্ড করতে চায়। জানি, তাই তো তদন্তকারী সংস্থা আমাদের জরুরি তলব করেছে। এই সংক্রান্ত ব্যাপারে বারংবার ইমেলের পর ইমেল পাঠিয়েই চলেছে। শারীরিক অসুস্থতা থাকলেও যখন ডাকবে তখনই হাজিরা দিতে হবে। কেন? আমরা কি স্ট্যাম্প মারা ডিক্লেয়ার ক্রিমিনাল? জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নাম করে তদন্তকারী সংস্থা আমার ছেলে প্রিয়ব্রতকে অহেতুক হয়রানি করছে। চুরি করার সময় এটা তোর মনে হয়নি? মিথ্যে অপবাদ দেওয়ার ব্যাপারে তদন্তকারী সংস্থার কিন্তু জুরি মেলা ভার। বাস্তবে প্রিয়ব্রতর জামিনের প্রাণপণ চেষ্টাটা কিন্তু অসার। তবে তদন্তকারী সংস্থার এক পেশে অসদাচরণের ফলে বিচারের বাণী নীরবে নিভৃতে অপ্রতিহত গতিতে কেঁদেই চলবে? করে দিয়ে তোমার ইমেজের জমিতে দুর্নীতিময় চারার রোপণ। তদন্তকারী সংস্থা তোমার নামে দিয়েছে নিশ্চিত চোরের বিজ্ঞাপন। বিরোধীরা তোমাকে নিয়ে করছে কত টিটকিরি। অনতিবিলম্বে তোমার জামিনের ব্যাপারে কি এখন থেকেই বাজি ধরতে পারি? জানি আজও কমেনি তোমার নিজস্ব ঢঙের রাগ, কারণ তুমি যে ঘৃণিত রাজনৈতিক খাঁচায় বন্দী একজন মেকি অভিযুক্তের বাঘ। তোমার বিরুদ্ধে মিথ্যে অপবাদের অভিযোগগুলোকে কি চিরস্থায়ীভাবে টেকে? একদিন তুমি অতি অবশ্যই বেরিয়ে আসবে জেলের ভেতর থেকে। তোমাকে কখনোই দমাতে পারবে না কোনো অনভিপ্রেত হিংসার ক্ষত। বাস্তবিক পক্ষে তুমি যে পুর পাতা চা খ্যাত একমেব দ্বিতীয়ম প্রিয়ব্রত। বল, প্রিয়ব্রতর নামে বেনামে কোথায় কোথায় সম্পত্তি আছে? আমি তো কিছুই জানি না। জানি না বললে তো এত সহজে পার পাওয়া যাবে না। পার নয়, আমার এমনিতেই সংসার ধার দানা করে চলে। আমার ছেলেটার ব্যক্তিগত হার্ড ডিস্কটা কেন বাজেয়াপ্ত করা হয়েছে? তদন্তকারী সংস্থার মতানুযায়ী ওতে তরু পাচারের অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। নথিটা তরু পাচারের কিনা তার বিচার করবে কে? এ ব্যাপারে মহামান্য আদালতই শেষ কথা বলবে। তবু মহামান্য আদালতে জমা দেওয়া কেস ডায়েরির নথিগুলোর সত্যতা যাচাইয়ের এত বিলম্ব হচ্ছে কেন? প্রিয়ব্রত দাদার কাছে কোন কোন লোক আসে, কখন আসে, কি কথা বলে? বেআইনি অপরাধমূলক কথাবার্তারা কি প্রিয়ব্রত দাদার মুখে শোনা যায়? কি বলেছিল? ভালো বলছি, ভালো কি কথা বলে? নাই না না, তোমাকে আমি কিন্তু খুব মারবো। তাড়াতাড়ি বলো। রাগী আঙ্কেলটা প্রিয়ব্রত দাদা সম্পর্কে আমাকে অনেক কোশ্চেন করেছিল। আমি কিছু না বলাতে আমাকে বকুনি দিয়েছে। তোর মতো বাচ্চার সঙ্গেও তদন্তকারী সংস্থা কি দুর্ব্যবহারই না করছে, তুই কি বুঝিস? আইন কি, বিচারই বা কি? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা অপরাধ?
দেখে তো ফাইন্যান্সিয়ালি স্ট্রং বলে মনে হচ্ছে না। আমার বিহত টাকায় সংসার চলে না। জেরার নামে আমার মতো অসুস্থ লোককে হয়রানি করা হচ্ছে। তদন্তের অছিলায় তদন্তকারী সংস্থা কি আমাদের পুরো পরিবারটাকে ল্যাজি গোবরে ফেলছে না? এছাড়া পরিবারের বাইরে ভাইয়ের সঙ্গে জড়িত সবাই যে শিকার। নিরপরাধ মানুষদেরকে রাজনৈতিক আক্রোশে অহেতুক হেনস্থা করাটা নয় কি এক প্রকার প্রতিহিংসাময় বিকার? এজন্যই তো অবিচারের আবহে বিচারের বাণিজ্যে আজ প্রতিনিয়ত নীরবে নিবিতে কাঁদে। ধরম ধরম ধ্বনি আর চলবে না। চলবে চলবে, সব চলবে। এই চলাতে যে বাধা দেবে তাকে কুটিয়ে খাল করে দেব। খাল নয়, বিচারের তালে বরেণ্য রেপের বিচারপতি সমস্ত দুর্নীতির পিঠে ছাল তুলে দেবে। তবু দলনেত্রীর কৃপা ছাড়া কি আমার জেলার হাল এমন উন্নত হতো? আদালত দ্বারা নির্মিত সিটকি সর্বদা ঘটে যাওয়া রিয়েল ইনসিডেন্টের কিটকে উন্মোচিত করতে সমর্থ হয়। প্রিয়ব্রত যাতে জামিন না পায় তার ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। এর জন্য তথ্য প্রমাণের সংখ্যাধিক প্রয়োজন। তাহলে ওর বিরুদ্ধে কেস ডায়েরিটা আরো শক্তিশালী হয়ে উঠবে। এ ব্যাপারে মহামান্য আদালতের গড়ে দেওয়া সিট জোর কদমে তদন্ত চালাচ্ছে। তার মানে তদন্তকারী সংস্থার রাজনৈতিক প্ররোচনায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। প্রিয়ব্রতর হিসাব বহির্ভূত অর্থের সঙ্গে হাওলার কোনো যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। সঙ্গে ব্যাংকিং ট্রানজাকশন করায় আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। এটা কেমন বিচার? আসলে এটা তদন্তের অজুহাতে অনভিপ্রেত অবিচার। কিন্তু এই অবিচারের শিকার কি প্রতিনিয়ত আমাদের মতো নিরপরাধ মানুষরাই হবে? শিকার নয়, এটা বর্তমান দিনের বিকারগ্রস্ত রাজনীতির নগ্ন অবয়ব। যে নগ্ন অবয়ব চিরস্তবে মগ্ন এভার গ্রেটফুল পলিটিক্যাল ব্যাপারীরা। তদন্তকারী সংস্থা অকারণ আমাকে মিডলম্যান ভাবছে।
জানি নিরপরাধ বহু মানুষ তদন্তকারী সংস্থা দ্বারা প্রতিনিয়ত হ্যারাস হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ীদেরকে তদন্তকারী সংস্থা প্রতিনিয়ত বিব্রত করে চলেছে। এমনকি তাদের মধ্যে কারো কারো নির্লজ্জভাবে সম্মানহানি করতেও ছাড়ছে না। সংস্থা কিন্তু প্রিয়ব্রতকে আর কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তবু প্রিয়ব্রতর জামিনের বিরোধিতা করতে তদন্তকারী সংস্থা কখনোই পিছপা হবে না। তা সত্ত্বেও ও কিন্তু একদিন না একদিন বেল পাবেই। ততদিন পর্যন্ত জেলে হেলে তোকে দিন কাটাতেই হবে। হলুদ সাংবাদিকতা কি মডার্ন জার্নালিজম? Journalism is always a respectful profession. মিথ্যে মামলার প্রতিনিয়ত অযাচিত হামলা সীমাহীন উৎসার নাগরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, কিংবা প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্রে প্রতিহিংসার আগুনকে জেলে দুর্নীতি সংক্রান্ত তদন্তের সমস্যাকে কৃত্রিম তথ্যের আইনে জনমানুষের মাথায় চলে। কিন্তু কখনো কি সারা রাজ্যব্যাপী অসীম উন্নয়নের প্রকৃত সত্যের পরিসংখ্যানটাকে বিস্তারিতভাবে প্রকাশ করে? সূত্র অনুযায়ী সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশনের চেষ্টা করছে মাত্র। এই চেষ্টা কি কুৎসার তেষ্টা মেটানো, নাকি বিচার শেষ হওয়ার আগেই সম্মানীয়দের বিরুদ্ধে কাদা ছেটানো? আসলে ইদানিং কালে রাজ্যে একেবারে শূন্য হয়ে যাওয়া একটা রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত করে চলেছে ধর্মান্ধদের দলের সঙ্গে অত্যন্ত অশুভ তথা অনৈতিক গোষ্ঠী, যার সুদূর প্রসারী কুপ্রভাবেই ক্রমাগতভাবে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে চলেছে। Law always acts lawwise. আইন সর্বদা আইনের পথেই চলে, যা প্রিয়ব্রতর ক্ষেত্রেও ঘটছে। But can media say any convicted person is criminal? অভিযুক্ত আর অপরাধীর মূল পার্থক্যটা কি আজকের সোশ্যাল মিডিয়ায় ধারক ও বাহকের কাছে একেবারেই অজানা? অজানা নয়, এটা মেকি মিডিয়া ট্রায়ালের কুপ্রভাবে মারাত্মক প্রতিফল, যা প্রিয়ব্রতর পুরো পরিবারটাকে এ সমাজে একেবারে সম্পূর্ণভাবে একঘরে করে দিয়েছে। যা মোটেই অভিপ্রেত নয়, এমনকি অনাকাঙ্ক্ষিতও বটে। অযৌক্তিক তথা অনভিপ্রেত তথা অনাকাঙ্ক্ষিত তথা অতি ঘৃণ্য মিডিয়া ট্রায়াল থেকে অভিযুক্তের পরিবার কি কোনো দিনই আইনগতভাবে চিরমুক্তি পাবে না, নাকি অতি সমগ্র দীর্ঘকাল বিচারকাল ধরে নেকি অপবাদের তকমা এঁটে সদা কণ্টকময় জীবন পথ চলতে হবে? লার্জার দ্যান লাইফ তৈরি লক্ষ্য হয়ে থাকলে কোনোদিনই সুবিচার মিলবে না। তবে আমার ভাইটাকে কি অবিচার গিলে খাবে? খাবে না, যদি ইমিডিয়েট মেকি মিডিয়া ট্রায়ালকে স্টপ করা যায়। না হলে কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতেই থাকবে?
তদন্তকারী সংস্থার উপর রাজনৈতিক প্রতিপত্তিটাকে মান্যতা দেওয়া কি বাঞ্ছনীয়? কেরিয়ারের পদোন্নতির ব্যারিয়ারটাকে কাটাতে আজকের দিনে এটা অত্যাবশ্যক। আত্মসুখের তাগিদে অপরের দুঃখ কখনোই কাম্য হতে পারে না। তবু দুর্নীতির দমনে মহামান্য আদালতের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। সবাই ভাবছে দুর্নীতির টাকায় আমাদের সংসার চলে, কিন্তু এটা যে একদম ঠিক নয় মা। জানি রে মা, বিচার প্রক্রিয়াটা পুরোপুরি ভাবে শেষ হওয়ার আগে পর্যন্ত আমাদের এই বেঠিক তকমাটাই যে বহন করে নিয়ে চলতে হবে। যদিও এটা যে আসলে মেকি মিথ্যের সাময়িক আবরণ মাত্র। প্রভাবশালী তত্ত্বে জামিন না দেওয়ার ফরমানটাই কি যথার্থ আইনের সূচক? ফরমান জারি মানে কি কুৎসার সারি, নাকি নিরপরাধের বিরুদ্ধে অপবাদের ঝাড়ি, অথবা জেলাভিত্তিক রাজনীতির ময়দানে প্রিয়ব্রত যুগের দাড়ি? এহেন দাড়ি দিয়ে প্রিয়ব্রতর বিরুদ্ধে ওঠা তদন্তকারী সংস্থার কারিগরি অভিযোগকে শেষ পর্যন্ত প্রমাণ করা যাবে তো? প্রমাণ নয়, তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য প্রিয়ব্রত সীমাহীন অসম্মান। আচ্ছা, শুধুমাত্র রাজ্যের শাসক দলের লোকরাই কি দুর্নীতিগ্রস্ত? আসলে তদন্তকারী সংস্থার চোখে নেবা হয়েছে, তাই ওরা বিরোধী দলগুলোর কোনো প্রকার বেআইনি কাজগুলোকে আতশ কাচের তলায় আনে না। যদি আনত তবে বিচারের বাণী আর নীরবে নিবিতে কাঁদত না। তরু পাচার মামলার মূল অভিযুক্তরা কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়েছে। তাহলে প্রিয়ব্রতর ক্ষেত্রে জামিনে বাধা কোথায়? একমাত্র যুক্তি এই যে প্রিয়ব্রত অত্যন্ত প্রভাবশালী। বাস্তবিকভাবে প্রভাবের অভাব রয়েছে বলেই ও দীর্ঘদিন জেলে রয়েছে। রাজ্যের আসন্ন গ্রামের নির্বাচন পর্যন্ত আমাদের ছেলেটা যে জামিনে মুক্তি পাবে তার কোনো নিশ্চয়তা নেই গো। এভাবে কি আমাদের জেলায় উন্নয়নকে ভোটে হারানো যাবে? হয়তো এ ব্যাপারে দিবা স্বপ্ন দেখছে রাজ্যের তথাকথিত বিরোধী শক্তিগুলি। বিচারের বাণীকে অন্যায়ভাবে নীরবে নিবিতে কাঁদিয়ে কোনোদিনও রাজ্যের আমজনতা নয়নের মণি হওয়া যাবে না। আমার মাথায় অক্সিজেন যাচ্ছে না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সামনেই আমার জেলার গ্রামের ভোট, আমাকে আমাকে যে করেই হোক জেল থেকে বেরোতেই হবে, না হলে রাজ্যের পরিষেবাময় প্রকল্পগুলো যে বিকল্প রাস্তায় চালিত হবে, আর আমজনতার লোক আদালতে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদতেই থাকবে। বিচারের আচারকে রাজনৈতিক নিয়ন্ত্রণের দুরাচার দিয়ে কুৎসময় অবিচারে রূপান্তরিত করতে আমাদের মতো তদন্তকারী সংস্থার জুড়ি মেলা ভার। রাজনৈতিক বৈরিতা কি নিরপরাধ কাউকে অন্যায়ভাবে অপরাধী বানিয়ে দেয়?
এহেন প্রস্তুতিকর্মে তদন্তকারী সংস্থাকে কি সর্বক্ষেত্রে শ্রীখণ্ডী রূপে উপস্থাপিত করা যায়? তদন্তকারী সংস্থা কখনো কোনো আইন বিরুদ্ধ কাজ করে না। তবে অনেক ক্ষেত্রেই কেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? ঘিন্ন রাজনীতির বেড়াজালে তদন্তকারী সংস্থা কি আদৌ নিরপেক্ষভাবে কিছু করতে পারে? নিরপেক্ষহীনতা কি তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে পৌঁছে দিচ্ছে না? বিচার কি কখনো মানবতার ঊর্ধ্বে বিরাজ করে? কখনোই না, বরং আইনের দরাজ ব্যবহৃত সুবিচারের মূল পাথেয়। তবে কেন আমার ছেলে প্রিয়ব্রত দীর্ঘকাল ব্যাপী বিকারগ্রস্ত অবিচারের শিকার হচ্ছে? কেন আমার ছেলে? আসলে এটা বিচার নয়, তদন্তকারী সংস্থা অসহনীয় রাজনৈতিক অবিচার। আমার অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি। প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। দীঘা মানেই পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। সমুদ্রে ভোরের সূর্যোদয় আর চোখ জুড়োনো ঝাউবন। গত 22 বছর ধরে দীঘায় সপরিবারে ছুটি কাটাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবেকানন্দ নিবাস। কালার টিভি, ওয়াল টু ওয়াল কার্পেট, অ্যাটাচড বাথ সহ সমস্ত আধুনিক সুবিধা সম্বলিত বিবেকানন্দ নিবাসে ঘরে বসেই সমুদ্র উপভোগ করুন। ওল্ড দীঘায় বাসস্ট্যান্ডের কাছেই বিবেকানন্দ নিবাস। কলকাতা বুকিং অফিসের ফোন নম্বর আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম এসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। বিষ্ণু ঠাকুরের মামলাটা কিন্তু সাজানো ব্যাপার। আইনগতভাবে তা প্রমাণ সাপেক্ষ। এভাবে কিন্তু চিরস্থায়ীভাবে প্রিয়ব্রতকে অন্য রাজ্যে নিয়ে যাওয়াটাকে কিছুতেই আটকানো যাবে না। আটকানো নয়, তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য প্রিয়ব্রতর স্টেডি পলিটিক্যাল ক্যারিয়ারটাকে যাচ্ছে তাই ভাবে চটকানো। তদন্তকারী সংস্থার মেকি বিশ্বাসযোগ্যতার আশ্বাসে প্রিয়ব্রতকে অন্য কোনো রাজ্যে নিয়ে গিয়ে হয়তো কারাবন্দী করা যেতে পারে, কিন্তু তাতে তদন্তকারী সংস্থা তদন্ত সংক্রান্ত ব্যাপারে সফলতার অতি নিম্নগামী পাড়াটি কিছুটা হলেও উঠবে কি? Only success rate of any agency can prove them supernatural. প্রিয়ব্রতর মতো অভিযুক্তরা আইনগতভাবে বেনিফিট অফ ডাউট এর সুবিধা পাবে না কেন? বিচার ব্যবস্থার পর্যবেক্ষণ নিয়ে তো কোনো মন্তব্য করা যায় না, যদিও তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নিন্দাসূচক বক্তব্য পরিবেশন করা যায়। বিচারের নামে বর্তমানে যা হচ্ছে তা হলো প্রহসন, আর অনভিপ্রেত রক্ষা কবচ সৃষ্টি করছে রাজনৈতিক বিশৃঙ্খলার দমন। একটা বিচার কি দিনের পর দিন চলতে পারে? পারে না, তবে এর দ্বারা রাজনৈতিক ফায়দা পাওয়া যায়। এহেন ফায়দা কি
আইনগত কায়দার প্রতিপক্ষ নয়? এর জন্যই তো আকচার বর্তমানকালে বিচারের বাড়ি নীরবে নিবিতে কেঁদে চলেছে। তাড়াহুড়োতে প্রিয়ব্রতর মতো প্রভাবশালী মাফিয়া নেতারাও দোষ প্রমাণের আগেই অব্যাহতি পেয়ে যেতে পারে। তাই বলে কি তদন্তকারী সংস্থা দীর্ঘসূত্রিতা নামক তরণী আরোহী হয়ে চিরস্থায়ী ভিত্তিতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে থাকবে? ভাইয়ের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কিন্তু শক্ত শক্ত ধারা এনেছে। এছাড়াও তদন্তকারী সংস্থা অন্য মামলাকেও করতে চাইছে এর অন্তর্ভুক্ত, যাতে নিরপরাধ ছেলেটার জামিন একেবারে হয়ে যায় অবিল। ন্যায্য বিচারের বাণী কি অন্যায্য জেলের ঘানিকে মন্দিভূত করতে অপারক? ল নেভার সাপোর্ট এনি ক্রাইম। এজলাসের বদল ছাড়া প্রিয়ব্রতর জামিন পাওয়া কখনোই সম্ভব না। এর জন্য তো ইতিমধ্যেই প্রেয়ার করা হয়েছে। এহেন প্রেয়ারকে অতি দ্রুত কেয়ার করার মতো মানসিকতা আজকে রাজনৈতিক বিদ্বেষের জামানায় রয়েছে কি? যদি এটা আদৌ থাকতো তবে বিচারের বাণী পদে পদে নীরবে নির্বিতে কাঁদতো না। অন্য রাজ্যে কি কোনো তরু পাচার হয় না? অবশ্যই হয়, তবু প্রিয়ব্রতর জেলাভিত্তিক বিপুল উত্থান কুচক্রী বিরোধীরা কি করে সয়? লিখিতভাবে কোনো অর্ডার ব্যতীত কোনো বিচারপতির মুখনিসৃত বক্তব্যের কোনো আইনগত গুরুত্ব রয়েছে কি? কোর্টের কোনো অর্ডার কখনো ভার্বাল হতে পারে না। মূল চার্জশিটে কিন্তু আমার ছেলের নাম ছিল না। পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল হতেই পারে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে দেওয়ার পরেও প্রিয়ব্রতকে জেলবন্দি রাখার যৌক্তিকতা কোথায়? আসলে রাজনৈতিক আক্রোশই ওর জামিন না পাওয়ার মূল অন্তরায়। এহেন অন্তরায় সায় না দিয়ে প্রিয়ব্রতর বেলের দায় নিতে হবে। তবে ওর ক্ষেত্রে বিচারের বাণী আর নীরবে নিবিতে কাঁদবে না। তরু পাচার মামলায় আমার ভাইটা কি শেষ পর্যন্ত যথাযথ আইনের বিচার পাবে? একজন অভিযুক্তর পক্ষে ন্যায় বিচার কি সর্বদা কাম্য নয়? কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করবে মহামান্য আদালত। আদালত সর্বদা মহামান্য, কিন্তু তদন্তকারী সংস্থা কি সদা অমানবিকতায় আচ্ছন্ন? ধেরেই দুধ ধরতে তদন্তকারী সংস্থাকে কখনো কখনো হতে হয় মনুষ্যত্বের থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্নতায় প্রকৃত আইনের বিচার কি সুপ্রতিষ্ঠিত হয়? তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য কি ধেরে দুধ ধরা? তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়া। তদন্তকারী সংস্থার পক্ষে অধিকাংশ ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে নিরপেক্ষতার খরা। তদন্তকারী সংস্থা কিন্তু মহামান্য আদালতের নিয়ন্ত্রণাধীন। মহামান্য আদালতের প্রতিটি সম্মানীয় ব্যক্তিত্বও কিন্তু আইনের ঊর্ধ্বে নন। দুর্নীতির প্রশান্ত মহাসাগরকে কি অতি সহজে শুষ্ক করে ফেলা যায়? শুষ্ক নয়, হৃদয়ান্তরের শুধু একটাই প্রশ্ন, কোন বিশেষ মহামান্য বিচারপতি যদি জানেন যে আসল মাথাকে এই দুর্নীতি, তাহলে তিনি তা অবিলম্বে প্রকাশ্যে আনছেন না কেন?
মহামান্য একজন বিচারপতি কি রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখা কবিতা নিয়ে অত্যন্ত নিন্দাসূচক মন্তব্য করতে পারেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এই ব্যাপারে কিছু বলার নেই। জানি, তবু আপনার কাছে আমার একান্ত জিজ্ঞাসা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন কি শুধুমাত্র এই জামানাতেই ঘটছে? ঘটছে কি না জানি না, তবে বর্তমানকালের মিডিয়ার দৌলতে খুব বেশি পরিমাণে রটছে। এহেন অনভিপ্রেত রটনার ফলেই তো আজকালকার দিনে উঠতে বসতে বিচারের বাণী নীরবে নিভৃতে অপ্রতিহত গতিতে কেঁদেই চলেছে। মহামান্য কোনো বিচারপতি কি কোনো রাজনৈতিক দলের যুব শীর্ষ নেতাকে তার রায়দানের বিরুদ্ধে মতামত পেশের অভিযোগে তলব করে কয়েক মাসের জন্য জেল খাটাতে পারেন? আদালতের রায়দানের বিরুদ্ধে কিছু বলা যাবে না এরকম বিধান কিন্তু কোনো আইনে নেই। এতে কি আদৌ আদালত অবমাননা হয়? কোনো আদালত নির্দেশকে অবমাননা করলে সেটা প্রকৃতপক্ষে আদালত অবমাননা। সবার মনে প্রশ্ন, আমি অনন্যা, প্রিয়ব্রতর একমাত্র দিদি। কোনো প্রকার সাজগোজ করছি না, একেবারে অবিন্যস্ত বস্তা, চির দুঃখিনী বেশ কেন আমার। আসলে ভাইয়ের প্রতি অন্যায় অবিচারটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর তাছাড়া সারা রাজ্যের প্রতিটি মানুষের কাছে আমি যে এক আদর্শ দিদি, তাই আমার প্রতিটি অভিব্যক্তিতে সদা বিদ্যমান রয়েছে ক্রন্দনের কোড়ায়। একদিন না একদিন উদ্ঘাটিত হবে সমস্ত সত্য। সেই দিন রাজনীতির ময়দানে আমি আর থাকবো না ব্রাত্য। একেবারেই পূরণ হয়নি রাজ্যের বিরোধী দলগুলির কোনো প্রকার স্বার্থ। গঠনমূলক বিরোধিতার লক্ষ্যে তারা যে পুরোপুরি ব্যর্থ। এক সময় আমার ঘটবে অতি অবশ্যই মুক্তি। সেই দিন আর খাটবে না তদন্তকারী সংস্থার সমস্ত ধরনের অপযুক্তি। আমি আজও প্রতিনিয়ত করে চলি প্রকৃত ব্যক্তিত্বের বহন। তাই তো আমার জেলার রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। প্রিয়ব্রতর আইনজীবীর ব্যয় কে বহন করছে সে ব্যাপারে তদন্তকারী সংস্থা খোঁজ খবর নিচ্ছে। যে কোনো অভিযুক্তের আইনগত সহায়তা পাওয়া মৌলিক অধিকারের আওতাভুক্ত। কোনো বিচার কি কোনো মানুষের মৌলিক অধিকারকে খর্ব করতে পারে? দেশের সংবিধানে এমন কোনো বিধানের কিন্তু অস্তিত্ব নেই। মহামান্য কোনো বিচারপতি কি কোনো রাজনৈতিক দলে নথিভুক্তকরণের বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারেন? উনি মৌখিকভাবে এহেন মতামত প্রকাশ করেছেন মাত্র। লিখিতভাবে কোনো অর্ডার দেওয়া ব্যতীত কোনো বিচারপতির মুখনিসৃত বক্তব্যের কোনো আইনগত গুরুত্ব রয়েছে কি? কোর্টের কোনো অর্ডার কখনো ভার্বাল হতে পারে না। আইন সর্বদা আইনের পথে চলে। তার বলেই তো বিচার কথা বলে। তবু মহামান্য বিচারকগণও কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তবু কখনো কখনো কেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
বিচার ব্যবস্থারই স্টাডি ম্যাটেরিয়াল। Sometimes it is not totally true. ফেসে গেছে ফেসে গেছে প্রিয়ব্রত। তরু পাচার মামলায় ও জড়িয়ে গেছে পুরোপুরি। সারা জীবন ওকে জেলেই কাটাতে হবে। সঠিক তদন্ত হলে ভাইটা এতদিনে লিগালি বেল পেয়ে যেত। আসলে কি জানিস, তদন্তকারী সংস্থা ওকে জেলের হেলে রেখে পলিটিক্যাল বেনিফিটের খেল দেখানোর জন্য সদা বিভ্রান্তিমূলক অপারেশনে লিপ্ত রয়েছে রে মা। প্রিয়ব্রতকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিতে হবে। প্রিয়ব্রতকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিতেই হবে। প্রিয়ব্রতকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিতেই হবে। প্রিয়ব্রতকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিতে হবে। তরু পাচার মামলার মূল অভিযুক্তরা কিন্তু ইতিমধ্যে শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে গিয়েছে বাবা। তাহলে প্রিয়ব্রতর ক্ষেত্রে অন্যথা ঘটছে কেন? এই কেন উত্তরটা কে দেবে বলো তো বাবা? বিচারের বাণী কি এভাবে নীরবে নিভৃতে কাঁদতে থাকবে? আমজনতা দিচ্ছে ডাক, অবিচার নিপাত যাক, নিপাত যাক। 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম আমার জেলার অবিংশবাদী ক্ষমতার সম্রাট। জীবিত অবস্থায় কোনোদিনই কমবে না আমার অতুলনীয় ঠাটবাট। যেহেতু আজীবনই তো আমি আর টানবো না জেলের ঘানি, তাই তো নীরবে নিভৃতে আর কাঁদবে না বিচারের বাণী। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। প্রিয়ব্রত এমনিতেই ঘোরতর অসুস্থ। ওর ইলনেসের চেকআপ কোর্টই করবে। এটাই তো স্বাভাবিক, কিন্তু ওর ক্ষেত্রে বিচারের বাণী যে নীরবে নিভৃতে কেঁদেই চলেছে। স্যার স্যার যে কোনো শর্তে আমার ভাইটাকে জামিনের ব্যবস্থাটা করে দিন স্যার। জামিনের ব্যবস্থাটা দয়া করে দিন, কারণ প্রতিদিন স্যার আমার ভাইটা অনেক ওষুধ খায় স্যার, যা জেলে বসে ঠিকঠাক ভাবে খাওয়াটা সম্ভব নয় স্যার। ছেলেটার হাতটা যে খুবই দুর্বল। তদন্তকারী সংস্থার হেফাজতে মনে হয় প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না গো। ক্রমাগতভাবে মানসিক চাপ প্রিয়ব্রতর হাতটাকে একেবারে শেষ পর্যন্ত অকেজো করে না দেয়। এইভাবে কি রাজনৈতিক চাপ বাড়ানো যায়? হার্টের উইকনেসের জন্য প্রিয়ব্রতর জামিনের আর্জি
মহামান্য আদালত খারিজ করে দিয়েছেন। মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, সবাকার মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, সবাকার মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, সবাকার মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, সবাকার মাঝে আমি বাঁচিবারে চাই। তদন্তকারী সংস্থার নির্মম অত্যাচার আমার ভাইটা অকালে মরে গেল। প্রিয়ব্রতকে ছক্কসে হত্যা করা হলো। Obviously, it is a planned murder. ছেলেটাকে আমার চক্রান্ত করে পৃথিবী থেকে সরিয়ে দিল। ও তো আমার ভাইয়ের বয়সী ছিল। জীবনে জীবনে অনেক অনেক স্বপ্ন ছিল ওর। ওর জীবনের তো কোনো স্বাদই পূর্ণ হলো না। কেমন বিচার, কেমন বিচার, কেমন বিচার। তদন্তকারী সংস্থার আধিকারিকেরা খুনি। ওরা আমার ভাইকে তদন্তের অছিলায় সাজিয়ে গুছিয়ে হত্যা করেছে। এভাবে মায়ের বুক খালি করে তদন্তকারী সংস্থাগুলো যে কি সুখ পায় আমি জানি না। আমার একমাত্র সন্তান, আমার প্রিয় পুত্র, আমার সন্তান আর মায়ের কাতর আর্তনাদ কি ওইসব বিচার ব্যবস্থার উচ্চ পদস্থ পদাধিকারিকদের কানে পৌঁছাচ্ছে না। তারা কি সব বধির হয়ে গেছে? বধির হয়ে গেছে। আমার প্রিয় বোধা রে, আমার প্রিয় বোধা, আমার প্রিয় আমার খোকা, আমার খোকা, আমার প্রিয় পুত্র ওই তদন্তকারী সংস্থার অসহনীয় চাপ সহ্য করতে না পেরে বিয়ে করে প্রাণটা দিল গো। আমার প্রিয় পুত্র
আমার প্রিয় পুত্র রে, আমার সোনা, আমার সোনা, আমার প্রিয় পুত্র। ওগো তোমরা শোনো, তোমরা শোনো, আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা যাবে না। অদূর ভবিষ্যতে পুনরায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রিয়পতর আবির্ভাব ঘটবে, কারণ তাদের সবাই মাথার উপরে রয়েছে একমেব দ্বিতীয় আশীর্বাদ। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো অভিযুক্তকে অপরাধী বানিয়ে দেওয়াটা মোটেই সমীচীন ব্যাপার নয়। আর তাছাড়া অভিযুক্ত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের সম্মানহানির দ্বারা কি এক শ্রেণীর মিডিয়া আদৌ জনমানুষে পাবে হালে পানি? কোনো মিডিয়ার মেকি অন্তর তদন্ত যে সম্পূর্ণভাবে ভ্রান্ত সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কোনো মাননীয় বিচারকের আইনগত পর্যবেক্ষণ কখনোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিব্যক্ত হতে পারে না। অর্থাৎ একপেশে বিচার কিন্তু আইনগত আচারকে সর্বাংশে মন্দীভূত করে। বিচারাধীন বিষয় সম্পর্কে জনমানসে প্রতিক্রিয়া প্রদান অতি অবশ্যই আইনের বিরুদ্ধাচরণের সহায়ক। আর কোনো মহামান্য বিচারকের রাজনীতি করাটা অনভিপ্রেত অবিচার ছাড়া কিছুই নয়। কোনো গণতান্ত্রিক নির্বাচনে লড়া আর একই সঙ্গে ন্যায় বিচারের ফানুস গড়া কোনো অবস্থাতেই একসঙ্গে চলতে পারে না। কারণ যে কোনো বিচার প্রার্থীর কাছে মহামান্য বিচারক ঈশ্বর সম। কিন্তু বিচারের নামে বেআইনি তথা এখতিয়ার বহির্ভূত বক্তব্য পরিবেশন মোটেই কাম্য নয়। স্রেফ কেস ডায়েরির জোরে কোনো অতি প্রভাবশালী অভিযুক্তকে কি অনির্দিষ্টকাল পর্যন্ত কারাবন্দী করে রাখা যায়? কোনো মামলায় চার্জশিট পেশ হয়ে যাওয়ার পরেও কি করে কোনো রাজনৈতিক বন্দীর কাছে জামিন বছরের পর বছর ধরে কার্যতই অধরা থাকে? বিচারশালা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং এটি আইনের সুষ্ঠু তথা যথাযথ প্রয়োগের নিকেতন স্বরূপ। বিচারের বাণী কখনো কোনো অভিযুক্তকে জোরপূর্বক জেলের ঘানি টানতে আইনগতভাবে সহায়তা করতে পারে না। কোনো মহামান্য বিচারক কোনোদিনই লার্জার দেন লাইফ এ আইনগত বিশ্বাসী হতে পারেন না। এক শ্রেণীর কুৎসাকারী মিডিয়ার দ্বারা প্রতিনিয়ত আত্মপ্রচার কোনো মহামান্য বিচারকের সদা শ্রদ্ধাশীল আসনটিকে টলিয়ে দিতে এক মুহূর্ত বিলম্ব করে না। রাজ্যের ক্ষমতাসীন দলটির প্রতি সীমাহীন ঘৃণা বিনা কোনো মহামান্য বিচারকের পক্ষে স্বাভাবিকভাবে জিনা কি আদৌ সম্ভবপর নয়? কোনো মহামান্য বিচারকের প্রায় সিংহভাগ রায়দান যদি অন্য আদালতে স্থগিতাদেশ প্রাপ্ত হয়ে যায়, তবে তার কি বিচারের অতি সম্মানীয় আসনটির এক প্রকার জোর করে ধরে রাখাটা বাঞ্ছনীয়? যথাযথ বিচার কোনো অবস্থাতেই নিরপেক্ষতার আচারকে লঙ্ঘন করতে সমর্থ হয় না। অযৌক্তিক আইনগত ধারার অপপ্রয়োগে অতি প্রভাবশালী রাজনৈতিক কোনো বাহুবলী সংগঠককে শারীরিক দিক দিয়ে অকালে মারা যায়, কিন্তু তার গড়া অটুট সংগঠনটিকে আদৌ রাজনৈতিকভাবে ভাঙা যায় কি? যদি যেত তবে ধর্মান্ধতার অছিলায় ক্ষমতার ডাঙায় এতদিনে সমগ্র রাজ্যটি সাম্প্রদায়িকতার অতি সংকীর্ণ বর্ণে রাঙা হয়ে উঠত। এহেন উত্থানকে বাস্তবিক পক্ষে কোনোদিনই সফল করা যাবে না। তাই সারা রাজ্যে অন্যায়ভাবে কালা এজেন্সি রাজ কায়েম করা হয়েছে। মহামান্য কোনো বিচারক কি এহেন কালা কানুনকে রাজ্য স্তরে মদত দিতে পারেন? প্রকৃতপক্ষে
অনভিপ্রেত এজেন্সি রাজের ভীতি প্রদর্শন কি মহামান্য কোনো বিচারকের আইনগতভাবে নিদর্শন হতে পারে? সংবিধান সম্মত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বেলঙ্ঘনকে কি কোনো মহামান্য বিচারক আইনগতভাবে সমর্থন প্রদান করতে পারেন? এহেন অসমর্থতার কারণেই স্বল্প দৈর্ঘ্যের ফিল্মটির শিরোনাম বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে।